ভোটারদের মনে অনেক প্রশ্ন আছে, নির্বাচনের দিন আসলে কি হবে, নির্বাচনের দিন আসলে ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবে কিনা, এটি একটা বড় কনসার্ন। জামাতের এই জায়গাটা আমার একদিকে ভালো লাগে, আবার গণতন্ত্রের দিকে তাকালে ভালো লাগে না। নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, তখন রাজনীতির ভাষাও ক্রমেই হয়ে উঠছে আরো তীক্ষ্ণ ও ইঙ্গিতপূর্ণ। আজ নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক রহস্যময় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে এখন এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে, যারা মূলত একটি গুপ্ত সংগঠন, যাদের জনগণ এক নামে চিনলেও তাদের রয়েছে এক গুপ্ত পরিচয়। প্রশ্ন উঠছে, কাদের দিকে ইশারা, কারা এই নতুন জালেম? ঠিক একই দিনে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনাকারী দলগুলোর কঠোর সমালোচনা করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ছুড়ে দিয়েছেন পাল্টা চ্যালেঞ্জ। দুর্নীতি আর রাজনীতি একসাথে চলে না। এ সময় একটি দলকে উদ্দেশ্য করে বলেন, কেউ কেউ শুরুতে হ্যাঁ ভোটের পক্ষে ছিলেন না, পরে পরিস্থিতি বুঝে অবস্থান বদলেছেন। আমরা বসন্তের কোকিল নই, আমরা দেশ ছেড়ে পালাই না, দেশেই থাকব। গুপ্ত সংগঠন বনাম বসন্তের কোকিল, এই বাহাস কি কেবলই নির্বাচনী কৌশল? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে আমার সঙ্গে পর্যায়ক্রমে যুক্ত হবেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক ও সেক্রেটারি, নির্বাচন পরিচালনা কমিটি, এনসিপি। দর্শক, জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন নীলুফার চৌধুরী মনি, সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, বিএনপি। মনিরা শারমিন, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে রাজনৈতিক বাস্তবতা যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখছি গুপ্ত সংগঠন বনাম বসন্তের কোকিল এক ধরনের বাহাস চলছে। এই বাহাস আসলে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা, এবং যারা দেখছেন টিভির পর্দায় তাদের শুভেচ্ছা। স্বাভাবিকভাবে এই বিষয়গুলোকে আমি রাজনৈতিক রেটরিক হিসেবেই দেখি। নির্বাচনের আমরা খুব কাছাকাছি সময় আছি। এখন আসলে রাজনীতিতে প্রত্যেকটি দল অন্য দলের বিষয়ে নানান ধরনের মন্তব্য করছে, এবং প্রত্যেকটি দলই আসলে মানে প্রত্যেকের ব্যাপারে এক ধরনের সমালোচনা করতে পারছে, এবং এই সমালোচনা আসলে যৌক্তিক সমালোচনা যদি হয়, সেটি বরং আমি মনে করি যে যারা আসলে ভোটার তাদের জন্যই একটা আমি বলবো যে তাদের জন্য একটা বোনাস পয়েন্ট। কারণ হচ্ছে তারা আসলে সামনে 12ই ফেব্রুয়ারিতে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। সুতরাং এই জায়গাতে এই বাহাসগুলো ভালো, এই বাহাসগুলো যদি গঠনমূলক হয় এবং সেটি যদি আসলে শুধু সমালোচনার জন্য সমালোচনা বা বিরোধিতার জন্য বিরোধিতা না হয়, বরং প্রত্যেকেই আসলে প্রত্যেকের যেই দুর্বল জায়গাগুলো সেগুলো যদি অন্য প্রতিপক্ষ দল, সেই দল যদি আসলে সেটা চিহ্নিত করে দেয় এবং সেই জায়গায় যদি কাজ করে আসলে তারা কাজ করতে পারে এবং সেই সমালোচনা যদি আসলে সহজভাবে গ্রহণ করে সেটা ঠিক করার জন্য ভবিষ্যতে কাজ করে এবং জনগণের কাছে সেই কমিটমেন্টটা যদি তারা আসলে দেখাতে পারে, সেটি আমার মনে হয় অবশ্যই রাজনৈতিক দলগুলোর জন্য পজিটিভ ব্যাপার। কারণ সামনে তো আসলে রাজনৈতিক দলগুলোর পরীক্ষা, এবং সেই পরীক্ষার পরীক্ষক হচ্ছে জনগণ। সেই পরীক্ষাটা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে, এবং তাদের যে আসলে তাদের দলের বার্তা এবং তাদের দলের দুর্বলতা, সব বিষয়গুলো নিয়েই কিন্তু জনগণ সেই রায়টা দিবে 12ই ফেব্রুয়ারি। এবং এই রায়টা আসলে কার পক্ষে যাবে, এটি হচ্ছে শেষ প্রশ্নটি। আসলে আপনি বলছিলেন যে সামনে পরীক্ষা। আমরা বিগত 3টে নির্বাচনের দিকে যদি তাকাই, সেই নির্বাচনগুলোকে বিশেষায়িত করা হয় বিভিন্ন নাম ধরে। বলা হয় যে ভোটারবিহীন নির্বাচন, নিশিরাতের নির্বাচন এবং আমিডাবের নির্বাচন। সেই 3টে নির্বাচন থেকে ত্রয়োদশ নির্বাচনের পার্থক্য যদি আমরা করতে চাই, কোন কোন দিক থেকে আসলে আশাবাদী হতে পারেন? দেখেন, এখানে তো ত্রয়োদশ জাতীয় নির্বাচনটি নিজেই একটি বড় একটি বিষয়, যেটা হচ্ছে গত 17 বছরে আমরা যেই আপনি বিভিন্ন নামে বিশেষায়িত করে যে নির্বাচনগুলোর কথা বলছিলেন, সেই নির্বাচনগুলোতে তো আসলে জনগণের যেই ভোটাধিকার প্রয়োগ করা, সেটি থেকে আসলে তারা বঞ্চিত হয়েছে। এবং এখানে আসলে নির্বাচন প্রয়োজনই হয়নি। একটি সরকার টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের জনগণ এবং ভোটাররা। এবং এই ভোটারবিহীন যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলোতে আসলে মানুষ তাদের রাজনৈতিক অধিকার
ভোটাধিকার প্রয়োগই করতে পারে না। সেই জায়গা থেকে 5 আগস্ট পরবর্তী সময় আমি মনে করি যে একটি সুন্দর নির্বাচন আয়োজন করা এবং এই নির্বাচনে ভোটারদের আসলে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছানো এবং তার নিরাপত্তা বিধান করা এবং একদম যদি বলি যে একটা নিরাপদ পরিস্থিতির মধ্যে দিয়ে এবং উৎসবমুখর পরিস্থিতির মধ্যে দিয়ে ভোটাররা যদি তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে, এটাই হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় বিষয়। কারণ দেখেন আমরা কিন্তু অলরেডি আমি একটা খুব পজিটিভ বিষয় দেখি। আমি যেহেতু রিসেন্টলি আমরা গত 25 তারিখ থেকে গতকালকে পর্যন্ত আমরা 3 তারিখ পর্যন্ত বাংলাদেশের আমাদের যে 30টি আসন তার মধ্যে বেশিরভাগ আসনেই আমরা ঢাকা ছাড়া বাইরের যে আসনগুলোতে সেগুলোতে ভিজিট করেছি। তো আমরা কিন্তু মানুষের মধ্যে উদ্দীপনা দেখছি, মানুষ কিন্তু ভোটের দিনের জন্য ওয়েট করছে এবং মানুষ ভোট দিতে চায়। তবে মানুষের মধ্যে একটা শঙ্কা আছে যে আমরা যেই একটা নির্বাচনে সহিংসতার মধ্যে দিয়ে যাই, অন্যান্য নির্বাচনের সময় আমরা দেখেছি যে এই সহিংস পরিস্থিতি তৈরি হয়। এবার কিন্তু নির্বাচনের আগে আমি যদি বলি অন্য যে কোনো নির্বাচনের থেকে এইবার সেই শঙ্কাটা মানুষের মধ্যে ছিল, তবে এইবার ঘটনার প্রবণতা এই জায়গাগুলোতে কম। তবে নির্বাচনের দিন আসলে ভোটারদের মনে অনেক প্রশ্ন আছে। নির্বাচনের দিন আসলে কি হবে, নির্বাচনের দিন আসলে ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবে কিনা, এটি একটা বড় কনসার্ন। কিন্তু মানুষ যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং এই নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটি মানুষের জন্য একটি বড় বিষয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনিরা শারমিন। দর্শক জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, নীলুফার চৌধুরী মনি, সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। নীলুফার চৌধুরী মনি, আমরা যে আলোচনাটা এতক্ষণ এগিয়ে নিচ্ছি, আমরা দেখছি যে ভোটের মাঠে গুপ্ত জালিম এক ধরনের বিতর্ক চলছে। যেমনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, বাংলাদেশে নতুন এক জালেমের আবির্ভাব হয়েছে। অন্যদিকে আবার জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন দুর্নীতি আর রাজনীতি একসাথে চলে না। তিনি আরো বলেছেন কেউ কেউ শুরুতে হ্যায়ের পক্ষে ছিলেন না, পরে পরিস্থিতি বুঝে অবস্থান বদলেছেন। আমরা বসন্তের কোকিল নই, আমরা দেশ ছেড়ে পালাই না। এই যে বসন্তের কোকিল, এই যে আমরা দেখছি গুপ্ত কিংবা জালেম, এগুলো কি আসলে শুধুই রাজনীতির বাহাস, যেমনটি আসলে মনিরা শারমিন বলছিল যে এগুলোকে তিনি পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখতে চান? আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা ভোটের রাজনীতিতে কিছু হয় সেটা মেনে নেওয়া যায় কিছু, কিন্তু এটা যদি চরম আকার ধারণ করে, যে কোনো কিছুই চরম কোনো কিছুই ভালো না। যেমন যে কথাটা বলেছেন যে যারা কি বললেন আপনি, যে দেশের বাইরে যারা চলে গেছেন খুব ভালোভাবে, তারা দেশকে বিপদে ফেলে চলে গেছেন, আসলে কি তাই? এখানে একটা কারো যদি ওই যে ব্যাঙের গল্পটার কথা আপনার মনে আছে নিশ্চয়ই, যে তোমাদের জন্য যেটা খেলা আমার জন্য ওটা জীবন মৃত্যু। এই যে উনি যে কথাটা বলেছেন, তারেক রহমান সাহেব আমাদের নেতা, উনি কি যেতে চেয়েছিলেন? উনি তো যেতে বাধ্য হয়েছিলেন। অনেকটা ছোটবেলা যে সিনেমাগুলো দেখতাম যে বনবাসে যাওয়া, ওরকম উনি তো লিখিত দিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, উনি ফিরতেও পারছিলেন না। এবং উনার আসার ঠিক 2 সপ্তাহ আগে উনি যে বলেছিলেন আমার যাওয়াটা আমার একার উপর নির্ভর করে না, এটা বলার পরেই কিন্তু সবাই নড়ে চড়ে বসলেন এবং তড়িঘড়ি করে অনেক কিছুই সহজ করলেন। অথবা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরম অসুস্থ, মৃত্যু পথযাত্রী, ওই মুহূর্তে হয়তো বা অনেক কিছু হয়েছে যে মানুষটা 17 বছরের 17টা ঘন্টা আলাদা করে কাটায় নাই, জনগণের সাথে, এই দলের সাথে কাটিয়েছেন। উনি একটা চেয়ার, একটা টেবিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন ভার্চুয়ালি, উনি যে কষ্ট করেছেন তার চেয়ে কি অনেক সহজ না দেশে এসে কাজ করা? এখানে কিন্তু একদম ব্যক্তি টু ব্যক্তি ইন্টারাপ্ট করা যায়, ছবিতে বসে থেকে কিন্তু করা যায় না। তো এই যে উনি আসছেন, উনি আসতে পারলে কি এতদিন আসতেন না? বরং যাদের জন্য, যাদের কথা আমার নেতা বলেছেন যে গুপ্ত রাজনীতি, তাদের কথা বলবো যে তারা রাজনীতিটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, এমন জায়গায় তারা না বলা পর্যন্ত কেউ সন্দেহ করতে পারবে কিন্তু বলতে পারবে না যে আপনাকে আমি সন্দেহ করছি, আপনি গুপ্ত রাজনীতির একজন। তারেক রহমান বলছে যে জামায়াত গুপ্ত রাজনীতি করেছে, আবার জামায়াতের আমির কিন্তু পাল্টা অভিযোগ করছে যে কারাগারে থাকাই যদি গুপ্ত হয় তাহলে সেই তকমা তারা মাথা পেতে নিতে রাজি। কোথায় কারাগারে থাকার জন্য গুপ্ত রাজনীতি? ছাত্রলীগের সঙ্গে যারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তারা কি কারাগারে থেকেছে? বরং তারা ভোগ বিলাসিতায় মত্ত থেকেছে, তারা অর্থ উপার্জন করেছে, তারা পদ পদবি ওখান থেকেও পেয়েছে, এখান থেকেও পেয়েছে। আমি আপনাকে বলতে চাই যে আপনার বলেছিল না যে বৈষম্য বিরোধী একজন ছাত্র নেত্রী যে আমরা
জামাতের আমরা শিবিরের কমিটির ব্যাপারে জানতে চাই, তারা কি বলেছিল? বরং ছাত্র দলের প্রেসিডেন্ট আমাদের ভিপি ক্যান্ডিডেট বলেছিল, নাকি প্রেসিডেন্ট যাই হোক, বলেছিল যে 15 বছরের শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম জানতে চাই। আপনি চান তো নাম জানতে, তারা বলবে কিনা? তারা ধারাবাহিকভাবে, এখন তো কোনো ফ্যাসিস্ট নাই, স্বৈরাচার নাই, তাদের বলতে অসুবিধা কেন? তারা তাদের প্রয়োজন অনুযায়ী হঠাৎ করে একটা নাম বলে, সাবেক প্রেসিডেন্ট। আমরা এখন শুনি শিবিরের সাবেক প্রেসিডেন্ট, অথচ কবে, কখন, কোথায় প্রেসিডেন্ট ছিল আমরা কেউ জানি না। এটা তো জানার অধিকার প্রত্যেকেরই আছে যে আপনার দলের একজন প্রেসিডেন্ট, আপনি যদি আলাদা দল করেন সেখানে কে হতে পারে? যদি আমরা ধরে নেই যে শিবির যদি দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করে থাকে, ছাত্রলীগের ছায়াতলে যদি তারা লুকিয়েই থাকে, তাহলে আমরা সাম্প্রতিক সময়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেখানে তাদের ভবিতর জয়ের পেছনে কি কারণ থাকতে পারে? এখনো দেখেন, এখনো কিন্তু তারা লুকিয়েই নির্বাচন করেছে, তারা কিন্তু শিবির নাম দিয়ে নির্বাচন করে নাই। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন, তারা ওইখানে আবার ওইটাকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য চুল খোলা মেয়েদেরকেও নমিনেশন দিয়েছে, বিধর্মীদেরকেও নমিনেশন দিয়েছে, যাতে তারা উদারনৈতিক একটা রাজনীতির আবহ তৈরি করেছে ওইখানে। তাহলে আপনি বলেন যে তারা প্রত্যেকটা জায়গায় গুপ্ত সুপ্তর ব্যাপারটা বোঝাচ্ছে। অথচ আপনি দেখেন যে জেলে যাওয়ার ভয়ে যার 100টা মামলা আছে, লুকিয়ে আছে, তাকে তারা গুপ্ত বলছে। এটা তো আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি অন্যখানে আমি আশ্রয় নিয়েছি, অন্য দেশে আমি আশ্রয় নিয়েছি, অন্যখানে আমি জীবিকা নির্বাহ করছি, সেটা তো আরেক জিনিস। আর আমি বেঁচে থাকার জন্য, আমার দল পরিচালনা করার জন্য আরেক দলের সঙ্গে আমি মিশে গেলাম, সেই দলের হয়ে আমি কাজ করলাম। কার? আমি আমার জায়গা, আমার দলের। তাহলে এটাকে কি বলে আপনি বলেন? এই জায়গাটাকে কি বলে? ইসলাম কি বলে? বা সাধারণ ভাষায় কি বলে? আমি এই কথাগুলো বলতে চাই না, এমনিই আমি দুনিয়ার বুলিং এর শিকার। এই বয়সে এসে বুলিং কারা করছে? বুলিং কারা করে আপনিও জানেন, আমিও জানি, মনিরাও জানে। কারা করে এটা প্রত্যেকেই জানে, কেউ বলবে কেউ বলবে না। আমি বলছি বুলিং কারা করে আপনারা খুঁজে বের করুন। কাদের এত বট আইডি আছে আপনি খুঁজে বের করুন। কারা বট আইডির পিছনে এত এত লক্ষ লক্ষ সিম ব্যবহার করে খুঁজে বের করুন। কারা বট আইডির পিছনে কোটি কোটি টাকা মাসে মাসে খরচ করে খুঁজে বের করুন। আপনি তো সাংবাদিক, আমি সত্য কথা বলি, আমি যে কথা বলি তাদের বিপক্ষে যায়, আমি যে কথা বলি বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো আমাকে পছন্দ করে, আমি যে কথা বলি তার প্রতি আস্থা আনার চেষ্টা করে, সেই কারণে আমি বুলিং এর শিকার হচ্ছি। কারণ আমার কথা যদি মানুষ আস্থার সাথে না নিত, আমি বুলিং এর শিকার হতাম না। আমি কোথাকার কে? আমি এমনিও নিজেকে অনেক কিছু মনে করি না, আমি সাধারণ একজন মানুষ, সাধারণ মানুষের কথা বলার চেষ্টা করি, সাধারণ মানুষের আপনার অধিকার নিয়ে কাজ করি আমি। এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করতে গিয়ে যদি আমার দলের বিপক্ষেও যায়, আমি তারপরেও আমি কিন্তু ওই জায়গাটা ছাড়ি না, আমি ওইখানে প্রতিবাদ করি। তো এই কারণে তাদের ভালো নাও লাগতে পারে, আমার দল যেটা মেনে নিয়েছে তারা মেনে নাও নিতে পারে। ধন্যবাদ জানাচ্ছি নীলোফার চৌধুরী মনি। মনিরা শারমিন, এই বিষয়টি একটু জানতে চাই। যেমনটি নীলোফার চৌধুরী মনি বলছিল যে তিনি সত্য কথা বলেন বলেই তিনি বুলিং এর শিকার হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে মেয়েদের পথ চলাটা কতটা চ্যালেঞ্জিং? না, এটা তো সত্যি সত্যি এটা অন্য একটা বিষয়। সেটা হচ্ছে যে দলমত নির্বিশেষে আসলে বাংলাদেশের রাজনীতিতে নারীদের পথ চলাটা অনেক বেশি কঠিন। স্বাভাবিকভাবেই আপনি দেখবেন যে আমি যেটা সবসময় ফেস করি যে একই কথা বা এর থেকেও ধরেন খুব মিডিয়াতে বলেন, যুক্তিতর্ক উপস্থাপনের ক্ষেত্রে বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই বিষয় আমি হয়তো বলছি একভাবে এবং আমার থেকে হয়তো খুব মানে সেরকম যুক্তিতর্ক দিয়েও আমার পুরুষ সহযোদ্ধা বলছেন না, কিন্তু তার তো আসলে বুলিংয়ের শিকার হতে হচ্ছে না। এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনি যদি দেখেন যে ইউটিউব, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই সেই আপনি যে আমরা যখন নারীরা কথা বলছি তখন আসলে এই সমাজের এক শ্রেণীর লোক আছে, তারা আসলে এটা মেনে নিতে পারে না যে একজন নারী নেতৃত্ব বা পলিসি মেকিং বলেন বা সব জায়গাতে আসলে নারীদের যে লিডারশিপের যে জায়গাটা সেটি স্বাভাবিকভাবেই মেনে নিতে পারে না। এবং সেখানে তো কুরুচিপূর্ণ অনেক মন্তব্য থেকে শুরু করে সবকিছুই করে। এবং এইটা অনেক সময় আমরা তো আসলে বেশ আপারা আরো বেশি এটার ভুক্তভোগী, কারণ ওনারা আরো অনেক দিন ধরে। এখানে একটা লাইন বলি, ওর সাথে আমার বয়সের দূরত্ব মিনিমাম 15 বছর, মিনিমাম। সেইখানে যে গালিটা ওর শোনার কথা, আমি ওর মায়ের বয়সী, আমার তো ওই গালিটা এই মুহূর্তে শোনার কথা না, তাই না? কিন্তু এটাই হচ্ছে, এদের কোনো বয়স লাগে না।
মানে ওইটাই আসলে মানে কোনো এটা বয়সের কোনো বার না, মানে নারী হলেই আসলে যে কোনো কিছু বলা যায়, এবং এই জায়গাতে আসলে সেটা কোনো আমার মনে হয় যে এই ক্ষেত্রে যারা আসলে রাজনৈতিক দলের যারা নেতা কর্মী তারাও আসলে এই জায়গাতে তাদের একটু কাউন্সিলিং প্রয়োজন। এমন দেখেন মানে যখন আমরা কথা বলি তখন কোনো কথা কোনো দলের পক্ষে যাবে এবং অথবা কোনো দলের বিপক্ষে যাবে, এটি তো তো দেখা যায় যে আমি এমন একটি কথা বললাম যেটি হয়তো ধরেন জামাতের পক্ষে কোনোভাবে গেল, সেখানে আমি গালি খাই আসলে এক গ্রুপের কাছ থেকে, হয়তো বিএনপির যারা ছাত্র দলের ভাইয়েরা আছে তারা এক ধরনের আমাকে ক্রিমিনালাইজ করে ফেলে, এবং দেখা গেছে যে কোনো একটি বক্তব্য আমি দিলাম সেটি কোনোভাবে বিএনপির সাপোর্টে গেল বা জামাতের বিরুদ্ধে গেল, সেখানে দেখছি আমি আবার জামাতের যেই বাহিনী আছে তাদের পক্ষ থেকে এক ধরনের গালিগালাজের শিকার হচ্ছে। সুতরাং এখানে আসলে এই জায়গাটা তো আমাদের আছেই, যারা আমরা রাজনীতি করি আমাদের মত প্রকাশের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হয়। নারীদের প্রসঙ্গ যেহেতু এলো, বনিরা শারমিন, জামায়াতে নারীদের নিয়ে যে অবস্থান সেটি আপনারা সমর্থন করেন কিনা? জামায়াতের নারী নেতৃত্ব নিয়ে যে অবস্থান সেটিকে এনসিপি সমর্থন করে কিনা? কারণ ইসলামের দোহাই দিয়ে সর্বোচ্চ পদে নারীকে অযোগ্য মনে করছে জামায়াত, কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি নারী নেতৃত্বের অধীনে জোটবদ্ধ নির্বাচন করে সংসদে গিয়েছে। তাহলে কি আদর্শের চেয়ে ক্ষমতা বড়? দেখেন এই প্রশ্নটা আসলে জামায়াতের কাউকে করলে আমার মনে হয় যে সেটা জোট সঙ্গী নিশ্চয়ই আপনাদের এই প্রশ্ন করা যায় না, আমাদের প্রশ্ন করা যায় না। এই কারণে করা যায় না কারণ হচ্ছে জামাতের যে আদর্শিক অবস্থান তাদের আদর্শিক জায়গাটা আমরা সাবস্ক্রাইব করি না, অনেক ক্ষেত্রে করি না। যেমন নারী একটা বললেন আপনি, এই ইস্যুতে আমরা করি না, এবং সাথে আরো কিছু ইস্যু আছে তাদের ঐতিহাসিক দায় যেটা আছে, এই জায়গা থেকে আমরা জামায়াতের সব বিষয়ে যে সাবস্ক্রাইব করি ব্যাপারটা তা না। জামাতের সাথে আমাদের যে জোটটা সেটা আমরা বারবার করেই বলছি, আমরা রাজনৈতিক জোট এবং আসন সমঝোতা। তো সেই জায়গা থেকে এটি নতুন কিছু না যে বাংলাদেশ এটি প্রথমবারের মতো হচ্ছে, এমন অভূতপূর্ব কিছু না। এবং নারী নেতৃত্বের বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে আপনাদের কোনো প্রতিবাদ রয়েছে কি? দেখেন জামায়াতের নারী নিয়ে তাদের অবস্থান এর সাথে এনসিপির নারী ইস্যুতে অবস্থান দুটি একেবারেই আলাদা, এবং আমরা এনসিপি মনে করে না যে একেবারে নীতি নির্ধারণী পর্যায়ে নারীরা কখনো যেতে পারবে না। ইভেন এনসিপি এটা মনে করে না এনসিপির আহ্বায়ক নারীও হতে পারে অদূর ভবিষ্যতে, কোনো এর ব্যাপারে এনসিপির কোনো অসুবিধা নাই। সেই জায়গা থেকে আমরা এনসিপির যে নীতি, এনসিপির যে উদ্দেশ্য, এনসিপির যে লক্ষ্য সেটি নিয়েই আমরা সামনের দিকে আগাবো, এবং নারী ক্ষমতায়নের ব্যাপারে শুধুমাত্র নারী রিপ্রেজেন্টেশন, এবং আমরা এটা বলি না এনসিপির আদর্শ এই মুহূর্তে এনসিপি কতটা ধারণ করতে পারছে, নাকি জামায়াতের সাথে জোটভুক্ত হবার পর কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে? না, কম্প্রোমাইজ কেন করতে হবে? কম্প্রোমাইজ আমরা করছি না। যেমন দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে আমি যদি বলি আমার ব্যক্তিগতভাবে আমার তো একটি দায়িত্ব পালন করতে হচ্ছে, নির্বাচনী দায়িত্ব পালন করতে হচ্ছে, এবং এর কারণে আমি মনে করি যে এনসিপির সাথে যখন ইসলামী কোনো দল জোট করবে তখন তো আসলে তাদের এটা মাথায় রেখেই জোট করতে হবে যে এনসিপি যেরকম একটা সেন্ট্রিস্ট রাজনৈতিক দল, তার সেখানে আসলে নারী নেতৃত্ব থাকবেন, এবং সেই জায়গাতে আসলে তাদের যে ডিলিংস সেটা সেভাবেই করেই করতে হবে। আমি প্রশ্নটা উল্টোভাবে করি, তাহলে তো জামায়াতের সাথে যারা জোটভুক্ত হবে তাদেরও তো নিশ্চয়ই এই বিষয়টি মাথায় রেখে জোটভুক্ত হতে হবে যে এটি একটি ইসলামিক দল। না, ইসলাম ওটাই বললাম যে আমাদের যেই জোটটা বা আমাদের যেই মানে রাজনৈতিক যে জোটটার কথা বলছি সেটা তো আসলে আদর্শিক কোনো জোট না। আদর্শিক জোট হলে যেটা হয় সেটা হচ্ছে যে একই ধ্যান ধারণার কিছু মানুষ যাদের আসলে আইডিওলজি, আদর্শিক অবস্থান একরকম, সেরকম মানুষ, সেরকম দলগুলো একসাথে হয়ে জোট হয়, কিন্তু এটা তো আসলে কোনো আদর্শিক জোট না, এবং এটা বলছেও না তারা। আপনি নিশ্চয়ই অবগত আছেন, এক আন্তর্জাতিক গণমাধ্যমে জামায়াতের আমির সাক্ষাৎকারে জানিয়েছেন যে তারা যদি ক্ষমতায় যায় ধাপে ধাপে শরিয়া আইন কায়েম করবে। সেই সময় আসলে এনসিপি নিজের স্বকীয়তা কিভাবে ধরে রাখবে? দেখেন এখানে কিন্তু আবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের নাহিদ ইসলাম তিনিও একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি স্পষ্টভাবে সেখানে বলছেন যে নারী ইস্যুতে এবং ভিন্ন জাতিসত্তা, অর্থাৎ সংখ্যালঘু কথাটা আমি বলতে চাই না, ভিন্ন জাতিসত্তার ক্ষেত্রে তাদের নিরাপত্তা বলেন এবং হচ্ছে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে যদি আসলে আপোষ করে জামাত, সেই জায়গা থেকে এনসিপির অবস্থান কিন্তু তার অবস্থান স্পষ্ট, এবং সেক্ষেত্রে কিন্তু মানে জোট কিন্তু ভেঙে যেতেও পারে। সুতরাং এই কিছু আমাদের বিষয় আছে আইডিওলজিক্যাল, সেটি থেকে তো আসলে এনসিপি সরবে না। বর্তমান সময় আমরা দেখছি যে নারীদের নীতি নির্ধারণী জায়গায় যাওয়ার কোনো পরিস্থিতি বা বাস্তবতা নেই, সেটা কি আপোষ নয়?
হ্যাঁ অবশ্যই মানে সেটা তো তাদের পক্ষ থেকে আপোষ, কিন্তু দেখেন নীতি নির্ধারণী পর্যায়ে যেতে পারবে না, এটি তো এনসিপির এজেন্ডা না। এবং আমি তো বললাম যে এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ে বলতে আমি যদি বলি যে তার যে একটা রাজনৈতিক পরিষদ ছিল, সেখানে হচ্ছে আমি যদি বলি যে 10 জনের মধ্যে নিজের যোগ্যতা বলে 3 জন নারী আর কি সেখানে। সুতরাং এখানে এনসিপিতে যারাই আসলে নারীরা আছেন তারা শুধুমাত্র রিপ্রেজেন্টেশনের জন্য নাই, বা তাদের আসলে এক ধরনের রাজনৈতিক সংগ্রাম আছে এবং সেটা যোগ্যতা বলে। এবং এনসিপি কিন্তু কখনো এইভাবে করে চিন্তাই করে না যে নারীদের সামনে আনতে হবে বা নারীদের মানে শুধুমাত্র নারী হিসেবে সামনে আনতে হবে বা এটা রিপ্রেজেন্টেশনের জন্য না। এনসিপির যারা নারী আছে তারা রাজনৈতিকভাবেই আসলে তাদের একটা দীর্ঘ সংগ্রাম আছে, সেই ইতিহাস আছে। সুতরাং সেই জায়গা থেকে তারা আসলে যোগ্যতা বলেই সামনে আছে। সেই সংগ্রামী নারীগুলোর অবস্থান কি এনসিপিতে এখন আছে? অনেকেই তো হতাশা নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একদমই। দেখেন এই যে আমাদের এটা কিন্তু আমাদের এই আমি যদি বলি যে এই জোটের ব্যাপারটা, তাহলে কিন্তু এখানে কিন্তু এনসিপির অনেক ত্যাগ আছে। কারণ এখানে এনসিপির খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শক্ত অবস্থান তৈরি করা যে নারীরা, তাদের কিন্তু তারা অনেকে আমাদের সাথে এখন নেই, কিছু সদস্য আমাদের সাথে এখন নেই এবং অনেকেই আছেন যারা এখন নিষ্ক্রিয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই জোটের যে সিদ্ধান্তটি সেটি আমাদের বাস্তবতার নিরিখে আমাদের নিতে হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা বৃহৎ স্বার্থে, যেমন ব্যক্তিগতভাবে আমিও প্রাথমিকভাবে এই মানে এই নির্বাচনী যে সমঝোতা সেটির বিপক্ষে অবস্থান নিয়েছিলাম, কিন্তু যেহেতু এটা গণতান্ত্রিক উপায়ে এই সিদ্ধান্তটি হয়েছে এবং আমার দলের স্বার্থে বৃহৎ স্বার্থে সেটি আমি তো মেনে নিয়েছি। এবং সেই জায়গা থেকে আমার যে আসলে শাপলাকলির যারা প্রার্থীরা আছে তাদের জন্যই কাজ করছি এবং গণভোটটা আমাদের একটা বড় এজেন্ডা, সংস্কার আমাদের একটা বড় এজেন্ডা, সেটা নিয়ে কাজ করছি। সুতরাং সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এই সিদ্ধান্তটি আমাদের নতুন রাজনৈতিক দল, আমাদের সাংগঠনিক জায়গা থেকে আমাদের দুর্বলতা আছে আমরা স্বীকার করি এবং 7-8 মাসে একটা দল আসলে কতখানি বা দাঁড়ায়, সেই জায়গা থেকে বাস্তবতা চিন্তা করে বাস্তবতা বিবেচনায় আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এবং এখানে কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে এনসিপির খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষকে আমাদের এই জায়গায় হয়তো স্যাক্রিফাইস করতে হয়েছে, আবার হয়তো পরবর্তীতে তারা আমাদের সাথে আমাদের যে সেন্ট্রিস্ট যে পজিশন সেই পজিশন আমরা সবসময় রাখার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে এনসিপি যে মধ্যপন্থী রাজনীতি করবে, ভবিষ্যতেও করবে এবং এটি আমি বিশ্বাস করি। এবং এই সময়ের জন্য এই সিদ্ধান্তটি ঠিক নাকি ভুল সেটি তো আসলে সময়ই বিচার করবে, কিন্তু অবশ্যই এই মুহূর্তে তো একটা সংকটকালীন সময়ের মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি। এবং বাস্তবতা বিবেচনা আপনি বলছিলেন যে এনসিপিকে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে, ভবিষ্যতেও যদি এমন বাস্তবতার সম্মুখীন হয় এনসিপি আবারও কি আপোষ করবে? দেখেন এনসিপির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে তার মধ্যপন্থী এবং যেই সে আসলে যা যা বিশ্বাস করে সেটি আসলে মানুষের কাছে প্রকাশ করা। এবং এনসিপির এটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় যে 5 আগস্ট পরবর্তী সময় যে পুরাতন, আমরা বারবার করে কিন্তু বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি কিন্তু আমরা সেটা এস্টাবলিশ করতে পারছি না। আমরা পুরাতন রাজনৈতিক সেই সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদেরও নিয়ে যাওয়া হয়েছে, সেই দায়ভার আসলে কার উপর বর্তায় সেই প্রশ্নটি আমি আপনার কাছে রাখছি। পরবর্তী অংশে আবারও ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি মনিরা শারমিন। নীলুফার চৌধুরী বলি, জামায়াতের ইমেজ ক্ষতিগ্রস্ত করতে সাইবার অ্যাটাক শুরু করেছে এমন অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি আরো বলেন, বিএনপি বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্রোগ্রাম করে জামায়াত ইসলামীর ইমেজ ধ্বংস করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে। কি বলবেন এই অভিযোগের বিষয়ে? এই অভিযোগটা হচ্ছে হাস্যকর, কারণ সাইবারের আপনার যে কাহিনীগুলো সবাই কম বেশি জানে, বিশেষ করে যাদের বয়স কম তারা আরো বেশি জানে। আপনি জানেন যে একটা ভেরিফাই আইডি এত তাড়াতাড়ি মুক্ত হয় না যদি নিজে থেকে বন্ধ না করা হয়। যদি আইডি সত্যি চলে যেত তাহলে এত তাড়াতাড়ি আইডিটা আবার চালু হতে পারতো না, মিনিমাম 5-7 দিন লাগতো, 8-10 দিন লাগতো। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে জামাতের মানুষগুলো, জামাতকে আমি নির্দেশিত একটা দল বলি। জামাতের এই জায়গাটা আমার একদিকে ভালো লাগে, আবার গণতন্ত্রের দিকে তাকাইলে ভালো লাগে না। যে দিকটা ভালো লাগে সেটা হলো তাদের উপর থেকে যে নির্দেশ করে নিচেরা তার ইমিডিয়েট নিচে থেকে একদম সর্বশেষ পর্যন্ত শুনতে বাউন্ড। যে বা যারা স্বীকার করে জেলটাকে বরণ করে নিল সে যে জামাতের না, কিভাবে আপনি বুঝবেন? কারণ আমি আগেই বলেছি, কারো এমন ঠেকা নাই যে আপনি আইডি খেয়ে দিবে, যদি খাইয়েই দেয় আপনি সেই আইডি এত তাড়াতাড়ি তুলতে পারেন না, নেভার এভার। জামাতের সিরিয়াস এক্সপার্ট আইটি আছে, আইটি বিশেষজ্ঞ, তারা থাকতে জামাতের আইডি খেয়ে ফেললো, এটা কেউ বিশ্বাস করবে? যদি খাই তাহলে হ্যাকের কথা কেন বলেছেন? যদি হ্যাঁ হ্যাকের কথা তারা বলছে,
কিন্তু তারা কিন্তু ওই ধরনের প্রমাণ দিতে পারে নাই, সামনে আনতে পারে নাই। আমরা বা বিশেষজ্ঞরা যখন বলছে যে এত তাড়াতাড়ি হ্যাক হওয়া আইডি আবার সব জায়গায় ফেরত আসতে পারে না, অনেক রকম লেখালেখি করতে হয়, অনেক রকম বলতে হয় কর্তৃপক্ষের কাছে, সেই একদম জাকারবার্গ। তো সেইখান থেকে কিভাবে এত তাড়াতাড়ি তারা নিয়ে আসতে পারলো, এটা একটা কথা, 1 নাম্বার। 2 নাম্বার হলো আইডিতে যে লেখাটা ছিল একই কথা সাক্ষাৎকারে, আপনার আল জাজিরা সাক্ষাৎকারে বলা হয়েছে, শুধুমাত্র গালির শব্দটা ছাড়া হুবহু নারী রাজনীতি যে তারা চায় না, পছন্দ করে না, ইসলাম তাদের বিরুদ্ধে, অথচ কোনো যুক্তি নাই এখানে। তাহলে আপনার ওই হ্যাকিং এর সমস্যাটা কোথায় হলো? 2 নাম্বার গেল। 3 নাম্বার, বিদেশ থেকে কিছু কিছু ব্যক্তি আছে দেশ চালান বা দেশের বড় বড় ফতোয়া দেন, তারা কিন্তু লিখেছে, এবং জামাত তাদেরকে ধারণ করেন, তারা লিখেছে যে জামাতে 4-5টা 5-6টা অ্যাডমিনের মধ্যে হয়তো কোনো একটা গুপ্ত সুপ্ত অ্যাডমিন ছিল যে কিনা লিখেছে। বুঝেন আপনার কথাটা? তার মানে যে জামাত গুপ্ত সুপ্তের ব্যবসা করে তার মধ্যেও কিন্তু গুপ্ত সুপ্ত ঢুকে গেছে, যদি ওটা সত্যি হয়। এটা আমি বলিনি, আমরা পড়েছি তাই বললাম আপনাকে। তো এই এতগুলো কাহিনীতে বিএনপির এমন কোনো, বিএনপির তো নিজস্ব কোনো বিশেষজ্ঞই নেই ভাই। আমারে যত গালি দিছে বট বাহিনী, তত আমার 70-700 প্রজন্ম একখানে করলো এত গালি শুনে নাই। বিএনপি কিচ্ছু করতে পারে নাই। বিএনপি কি আমাকে ধারণ করে না? বিএনপি কি আমাকে স্নেহ করে না, ভালোবাসে না? পারে নাই। বিএনপির এই জায়গায় বিএনপি একবারেই অজ্ঞ। কৌশলের রাজনীতিতে বিএনপি কি পিছিয়ে? কৌশলের না, অপকৌশলের রাজনীতি। কৌশলের রাজনীতিতে বিএনপি ঠিক আছে, অপকৌশলের রাজনীতিতে বিএনপি কৌশলের রাজনীতিতে বিএনপি পিছিয়ে গেছে কিনা? বিএনপি কৌশলের রাজনীতিতে বিএনপি পিছানোর মতো এত বড় একটা দল না, অনেক পুরানো একটা দল, অনেকবার ক্ষমতা ব্যবহার করা একটা দল। বলতে পারেন বিএনপি অপকৌশলের কাছে পরাজয় মানতে পারে। অপকৌশল, যে কৌশলটা রাজনীতিবিদদের জন্য মানায় না, সেটা যেটা নোংরামো, যেটা একদম ধ্বংসাত্মক, যেটা রাষ্ট্রের গণতন্ত্র তো দূরের কথা, রাষ্ট্রকে ফ্যাসিস্টে রূপান্তরিত করে। ঠিক আপনি খেয়াল করেন, ফ্যাসিস্ট যে ভাষায় কথা বলতো আজকে অনেকেই সেই ভাষায় কথা বলে। আমি আবারও ক্যান্টনমেন্টকে টেনে আনছি উদাহরণস্বরূপ। আপনি দেখেন কোন ভাষায় কথা বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রার্থী আপনার নারীদেরকে এবং পুরুষদেরকে কোন ভাষায় কথা বলেছে, অথবা আপনার আল জাজিরা কোন ভাষায় কথা বলেছে, অথবা আপনার চট্টগ্রামের সাবেক একজন এমপি সূর্য চন্দ্র সব কিছু থামিয়ে ফেলছে, মানুষ তো দূরের কথা, সূর্য থেমে যাচ্ছে যার কথায়। এই যে কথাগুলো, এই যে কাজগুলো তাদের, এগুলোকেই তো বলে আপনার ফ্যাসিবাদের রূপ, এগুলোকেই বলে অপরাজনীতি। আপনি যে নারীকে আপনি প্রার্থী দিতে পারেন না, তার কাছ থেকে আপনি সেই 51% নারীর কাছ থেকে আপনি ভোট চাইতে পারেন, লজ্জা লাগে না? যে নারীকে আপনি একটা নারীকে প্রার্থী দিতে পারেন না, সেই নারীদের কাছ থেকে আপনি ভোট নেবেন। ভোটের মধ্যে কিন্তু লেখা নাই ওখানে নারী না পুরুষ। নারীর ভোটের জন্য কমজোরি, যে 2 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে, পুরুষ 2 ভাগ ভোট পাবে, এরকম কিন্তু লেখা নাই। তাহলে আপনি সমান ভোট যেখানে, সমান যেখানে এখানে সমতা, সেইখানে আপনি একটা নারীকে মনোনয়ন দিবেন না, আর বলবেন যে প্রশিক্ষণ চলিতেছে। প্রশিক্ষণ যদি চলে তাহলে আপনাদের ওয়াইফরা তো তার আগের বার নারী সংরক্ষিত আসনে আপনারা এমপি করেছেন, কাজ করিয়েছেন, তো ওইটা কি প্রশিক্ষণ দেওয়ার জন্য যথেষ্ট সময় ছিল না 5 বছর? আর এখন যে এই ইলেকশন করছে, এই যে এনসিপির যারা ইলেকশন করছে, প্রত্যেকে কোনোদিন তাদের ইলেকশনের কোনো অভিজ্ঞতা আছে? তাহলে তারা কিসের উপর প্রশিক্ষণ নিয়েছে? তারাও তো 2টা নারী দিয়েছে। তো তারাও যদি 2টা নারী দিতে পারে যাদের বয়স আমাদের চেয়ে অনেক অনেক কম, এটা হচ্ছে সে তার জীবন দিয়ে শিখবে। সে একবারে না পারলে 5 বারে শিখবে, কিংবা কেউ কিন্তু একবারেই পাশ করে যাবে। যে মানুষটা 5 বারের এমপি, সে কি প্রথমবারই 5 বারের এমপি ছিল? সে তো প্রথমবার শিক্ষানবিশ হিসেবে এমপিতে দাঁড়িয়েছিল। তাহলে ওনারা এটার অর্থে কি বুঝাইতে চান? 43% নারীদের দিয়ে নাকি কাজ করান ওনারা, অথচ ভোটের বেলায় তারা কাজ সব কিছু তারা করে দেন। ভোটের ইলেকশনে দাঁড়ানোর বেলায় 1%ও নাই। ভোট দেওয়ার বেলায় 43 না, আপনার 100% নারীরা ভোট দিবে, তাদের একটাও কিন্তু ঘরে বসে থাকবে না কোনোভাবেই না। শীত গ্রীষ্ম বর্ষা কেউ শরৎ কিছুই মানবে না, তারা ভোট দিতে যাবে, আমি আপনি যাই বা না যাই। তাহলে আপনি সেই নারীদেরকে আপনি কি বুঝাচ্ছেন?
আপনি তাদেরকে হিপনোটাইজ করছেন, আপনি তাদের দিয়ে বলাচ্ছেন যে আমরা চাই না, তো নারীর তো কোনো নাই। আমার সাথে একজন ডক্টরেট নারী 2-3টা টকশোতে এসেছিল তাদের, উনি বলেছেন যে কোরআনের একটা আয়াত ধরে 34 নম্বর আয়াত ধরে বলেছেন যে এই আয়াতে অধিকারের কথা বলেছেন যে নারীর পরিচালক পুরুষ। আমি যখন বললাম যে আপনার নারীর পরিচালক কখন, আইএমএ জাহেলিয়ার যুগে কোরআন আবিষ্কার হয়েছিল, সেই সময় বলেছে যখন নারীরা কোনো কাজ করতো না, পুরুষ ইনকাম করে নিয়ে আসতো, নারী খাবার সার্ভ করতো, তখনকার পরিচালক থাকতে পারে। পরবর্তীতে কি কোরআন বলেছে যে এটা আজীবন যাবত চলতে থাকবে, যখন নারী পুরুষ সমান ইনকাম করবে, কাজ করবে, পড়ালেখা করবে? কোথায় লেখা আছে? তখন উনি আমাকে বলে যে এটা বুখারী শরীফে আছে। আমি বললাম হাদিস নিয়ে তো মানুষের মধ্যে দ্বিমত থাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নীলুফার হাদিস চৌধুরী। সবগুলাই সমান কিনা, হাদিস নিয়ে অনেকের মধ্যে বিশ্বাস সুনির্দিষ্ট অবিশ্বাসের ব্যাখ্যার ব্যাপার প্রয়োজন থাকে। রয়েছে। ধন্যবাদ সুনির্দিষ্ট জানাচ্ছি। ব্যাখ্যা, মনিরা তখন কিন্তু শারমিন। উনি কোনো জবাব দিতে পারেন না সুনির্দিষ্ট। মনিরা শারমিন, আওয়ামী লীগের ভোটারদের 48% এবার বিএনপিকে ভোট দেবে এমন তথ্য উঠে এসেছে আনকভারিং দ্য পাবলিক পালস ফাইন্ডিংস ফ্রম আ নেশন ওয়াইড সার্ভেতে। যদি জানতে চাই যে জরিপের এই তথ্যগুলোকে নির্বাচনের মোড় ঘুরিয়ে দিচ্ছেন, মাঠের বাস্তবতার সাথে এই সংখ্যাগুলোর মিল কতটুকু? না দেখেন, আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগের ভোটার আপনারা এই হিসাবগুলো আসলে যারা করছে আর কি, সেটা আসলে কতটা বাস্তবসম্মত। কারণ হচ্ছে আওয়ামী লীগের ভোটাররা বিএনপিতে ভোট দিবে, এটা আবার অন্য কোনো দলকে ভোট দিবে না। আর আওয়ামী লীগের ভোটার কারা, এটাও তো একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগের ভোটার বলতে আপনারা কোন ক্রাইটেরিয়ায় এটি যাচাই করছেন যে তারা আওয়ামী লীগের ভোটার? আমরা তো দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের অনেক সমর্থক তারাও কিন্তু সেই সময় আমাদের সাথে এসে যুক্ত হয়েছে, আন্দোলন করেছে। সুতরাং আওয়ামী লীগের ভোটার কারা, এটাও তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সেই জায়গা থেকে আমার মানে এই ধরনের জরিপ আসলে এক ধরনের পাবলিক পালস ইনফ্লুয়েন্স করার একটা প্রবণতা বা চেষ্টা আমি মনে করি অনেক ক্ষেত্রে। কারণ এখানে আসলে যখন আপনি একটা জরিপ করবেন, সেই জরিপের অনেক কিছু এখানে গুরুত্বপূর্ণ। আপনি আসলে কোন টার্গেট পপুলেশন কারা এবং কিভাবে প্রশ্নগুলো করছেন, লিডিং কোয়েশ্চেন অনেকগুলো থাকে। তো দেখা যাচ্ছে প্রশ্নকর্তা আসলে কোন মোডে প্রশ্নগুলো করছে এবং কিভাবে প্রশ্নগুলো করছে, সেগুলোর উপরে অনেকেই এই জরিপগুলোর ফলাফল নির্ভরযোগ্য কোনো তথ্য খুঁজে পাচ্ছেন না? নির্ভরযোগ্য অন্তত এইটাতে যেটা যেভাবে করে বলা হচ্ছে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনার আরেকটা প্রশ্ন তো আপনি আমার কাছে এর আগে রেখে গিয়েছিলেন, সেটা হচ্ছে যে এই দায় কার? এই যে আসলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছিলাম, আপনি বলছিলেন যে আমরা আসলে কেন এই বাস্তবতায় জামাতের সাথে যেতে আপনি বলছিলেন যে পুরনো রাজনীতিতে আপনারা ঘুরপাক খাচ্ছে। এই দায় হচ্ছে, এই প্রশ্ন উত্তরটা আমি বিশেষভাবে দিতে চাই, এই দায় আসলে আপনাদের বলবো আমি সবার। কারণ হচ্ছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণভাবে এখানে আমাদের যেভাবে করে গণ অভ্যুত্থানের পর থেকে মিডিয়া ফ্রেমিং করা হয়েছে এবং তরুণরা যাতে আসলে রাজনৈতিক দল গঠন করতে না পারে বা রাজনৈতিক দল গঠন করে আমাদের একসময় মনে হয়েছে আমরা ভুল করে ফেলেছি। এবং কেন তরুণরা রাজনৈতিক দল গঠন করলো, এটা পুরনো রাজনৈতিক দল যারা তারা চায়নি। তরুণদের অবস্থার উপরে দায় বর্তায় এবং তরুণরা আসলে এই যে আমরা এখন একটা জোট করেছি, একটা আসন সমঝোতার মাধ্যমে আমরা এখন বলছি যে আমাদের সংসদে যাওয়া প্রয়োজন তরুণদের। তো এই জায়গাটাও দেখবেন এমন ধরনের ন্যারেটিভ উৎপাদন করা হচ্ছে যে তরুণরা যাতে সংসদে না যায়। ধন্যবাদ জানাচ্ছি মনিরা শারমিন। নীলুফার চৌধুরী মনি, একই জরিপ প্রসঙ্গে আপনার একটু মন্তব্য নিতেই চাই। এই যে বলা হচ্ছে জরিপে যে আওয়ামী লীগের ভোট দিয়ে 48.2% মানুষ এবার বিএনপিকে ভোট দিতে চান, এটি কি বিএনপির প্রতি আস্থার ফল নাকি আওয়ামী লীগের প্রতি অনাস্থার প্রতিফলন? কি বলবেন? দেখেন, আমি এটা মনে করি যে আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্নভাবে গান টান ছড়াচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় যে তারা কাউকে ভোট না দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করছে। আমি বিশ্বাস করি না, কারণ বিএনপি সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে। যত মামলা এনসিপিও করে নাই, জামাতও করে নাই, কেউই করে নাই। বরং জামাত তাদেরকে বাজার পাঠিয়েছে, তাদেরকে সেভ করেছে, তাদেরকে রাতে ঘুমাতে দিয়েছে, তাদেরকে আমি মনে করি আওয়ামী লীগ তার হিসাবটা সে নিজেই পূরণ করবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।